ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কলেজ ক্যাম্পাসে আমার নাম বললে আমার বন্ধু যারা তারা চিনবে। যদি ফাজিল ছেলে বলেন তবে স্যার সহ সবাই আমাকে দেখিয়ে দিবে। এই কলেজে ভর্তি হয়েছি মাত্র 1 মাস। এই 1 মাসে ফাইজলামির জন্য ফাজিল উপাধি পেয়েছি। এর আগে 3 মাসে 3টা কলেজে টিসি নামক ডিভোর্স দিল আমাকে ফাইজলামির কারণে। এই কলেজে ভর্তি হওয়ার আগে আব্বু বলছে, এই কলেজ থেকে যদি টিসি দেয় তাহলে তোর পড়ালেখা বন্ধ। পড়ালেখা বন্ধ হতে পারে কিন্তু ফাইজলামি বন্ধ করতে পারবো না। তাই বাধ্য হয়ে প্রিন্সিপাল স্যারের নাগিন ড্যান্স ক্যামেরায় বন্দি করলাম। একদিন প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে দেখি স্যার নাক ডেকে ঘুমাচ্ছে। তাই সুযোগ বুঝে দোকান থেকে প্লাস্টিকের সাপ কিনে আনলাম। তারপর টেবিলের মধ্যে এমনভাবে রাখলাম যেন মনে হবে সত্যিকারের সাপ। আর ঘুম থেকে উঠলেই সাপটাকে দেখতে পাই, এমন করে রাখলাম। অনেকক্ষণ ধরে মোবাইলের ক্যামেরা অন করে লুকিয়ে আছি, কিন্তু স্যারের ঘুম ভাঙছেই না। তাই কাগজ দিয়ে কয়েকটা ঢিল মারছি। তারপর সে কি চিৎকার আর ড্যান্স! সেদিন পালিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে গিয়ে স্যারের সাথে দেখা করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি স্যার ভালো। তবে স্যার, কাল অফিসে আপনি সেই লেভেলের নাগিন ড্যান্স দিছেন, পুরাই জোস। তুমি কি করে জানলে? সেখানে তো কেউ ছিল না। তার মানে তুমি এসব করেছিলে? বেয়াদব বদমাইশ ছেলে। কি করব স্যার, আব্বু বলেছে এই কলেজ থেকে টিসি দিলে আর পড়তে দিবে না। তাই বাধ্য হয়ে এসব করলাম। তোমাকে আমি এখনই টিসি দিচ্ছি, দাঁড়াও। স্যার, সে কাজ ভুলেও করবেন না। তাহলে আমার মোবাইলে ধারণকৃত আপনার নাগিন ড্যান্স পুরা ক্যাম্পাসে হয়ে যাবে। তারপর স্যার রাগে দুঃখে আর কিছুই বললেন না। এরপর থেকে ফাইজলামি চলতেই আছে। এবার আপনাদের পরিচয়টা দেই। আমি আহনাব, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ফাইজলামির কারণে ফাজিল উপাধি পেয়েছি। আব্বু ব্যবসা করে আর মা গৃহিণী। আপাতত এইটুকুই থাক। আজ কলেজে নতুন ম্যাডাম আসবে। প্রিন্সিপাল স্যার আগেই আমাকে বলেছেন যেন ওনার সাথে ফাজলামি না করি। কিন্তু কি করব, ফাজলামি তো করতেই হবে। তা না হলে ক্যাম্পাসে আমার যে সুনাম রয়েছে তা নিমিষেই শেষ হয়ে যাবে। তাই প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিয়ে রাখলাম। ক্যাম্পাস এসে দেখি বন্ধু 4জন বট গাছের নিচে আড্ডা দিচ্ছে। মিম, নীলা, রিয়াদ, রনি। কাছে যেতেই নীলা বাদে সবাই আমাকে দেখে ফেলছে। আমি হাত দিয়ে ইশারা করলাম যাতে তারা নীলাকে কিছু না বলে। আমি ব্যাগ থেকে ভূতের মাস্ক নিয়ে পড়ে নীলার মাথার পিছনে গাঁটটি মারলাম। নীলা পিছনে ফিরতেই আমি সরে নীলার সামনে গিয়ে বসলাম আর নীলার দিকে তাকিয়ে আছি। নীলা পিছন ফিরে কাউকে না দেখে সামনে তাকাতেই ভূত বলে এক চিৎকার দিয়ে 2-3 হাত পিছনে চলে গেল। আর আমরা সবাই হেসে উঠলাম। নীলা এসে আমার পিঠে কিল ঘুষি মারতেছে। ফাজিল, আমি তো ভীষণ ভয় পেলাম। তুই এত ভীতু, আগে তো জানতাম না। তুই আমার জায়গায় হলো বুঝতে। সাহসী হোস আর ফিতু, ভয় তুই পেতেই। হয়েছে, আর বলতে হবে না। তা কি বিষয় নিয়ে আড্ডা হচ্ছে? আজ নতুন ম্যাডাম আসবে, তাকে নিয়ে। তা ওনার বিষয় নিয়ে আড্ডা দেওয়ার কি আছে? না, শুনেছিলাম উনি নাকি অনার্স প্রথম বর্ষে পড়ে, অনেক মেধাবী, তাই পার্ট টাইম হিসেবে আমাদের কলেজে পড়াবেন। পড়ালে পড়াবেন, তাতে আমাদের কি? হুম, তাও ঠিক। আচ্ছা, ক্লাসে চল। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। আমরা 5জন একসাথে বসি। আজকেও বসলাম। যথারীতি ক্লাস শুরু হয়ে গেল। এবার আমাদের ইংলিশ ক্লাস, কিন্তু স্যার আসতে দেরি করতেছে। বসে থাকতে আমার বোরিং লাগছে। তাই কাগজ দিয়ে কাগজের প্লেন বানালাম আর সেটা হাওয়ায় উড়িয়ে দিলাম। কাগজের প্লেনের সুচালু অংশ গিয়ে একটা মেয়ের নখে বাজলো আর মেয়েটা উহ বলে একটা শব্দ করলো। মেয়েটার হাতে একটা ইংলিশ বই। সাধারণত স্যার কিংবা ম্যাডাম যে বিষয়ে ক্লাস নেন তিনি ওই বিষয়ের বই নিয়ে ক্লাসে আসেন। আমার আর বুঝতে বাকি নেই উনি আমাদের নতুন ম্যাডাম। এক নজর দেখে নিলাম ম্যাডামের গায়ের রং দুধে আলতা, কাজল টানা চোখগুলো খোলা। যে কোনো ছেলেই ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমি খেলাম না।
আমি এমন খাবার খাই না। ম্যাডাম মঞ্চে গিয়ে দাঁড়ালেন। ম্যাডামের নাক লাল হয়ে গেছে। বুঝতে পারলাম ব্যথা পেয়েছেন। হাই এভরিওয়ান, আমি আহিয়া, তোমাদের নতুন ম্যাডাম। আজই জয়েন করলাম আর তোমাদের ইংলিশ পড়াবো। সাধারণত নতুন স্যার বা ম্যাডাম আসলে প্রিন্সিপাল স্যার সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু আপনি দেখি নিজেই আসছেন আমাদের সাথে পরিচয় হতে। ম্যাডাম ভ্রু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন চিন্তা করলেন। প্রিন্সিপাল স্যার কাজে ব্যস্ত, তাই আমি নিজেই আসলাম। আর হ্যাঁ, এই কাগজের প্ল্যানটা আমার দিকে কে ছুঁড়ে মারছে? ম্যাডাম, ওটা আপনার দিকে ছুঁড়ে মারিনি, হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কি করে জানবো যে কাগজের প্লেনটা আপনাকে পছন্দ করে, আপনার সাথে মোলাকাত করতে গেছে? এ কথা বলে আমি বসে পড়লাম। ম্যাডাম তীক্ষ্ণ চাহনি নিয়ে কিছুক্ষণ তাকিয়েছিলেন আমার দিকে। আচ্ছা, শুনেছিলাম তোমাদের ক্লাসে একটা ফাজিল ছেলে আছে, তা সে কি আজ ক্লাসে আছে? ম্যাডামের কথা শুনে ক্লাসের সবাই আমার দিকে তাকালো, আর আমি ম্যাডামের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিলাম। হো, তুমি সেই ফাজিল ছেলে? তাই তো বলি, ক্লাসে কেউ কিছু না বললেও তুমি বুক ফুলিয়ে বসছো। ম্যাডাম ভুল বলছেন, বুক ফুলিয়ে বলি নাই, দাঁড়িয়ে বলছি। আমার কথা শুনে ম্যাডাম চুপ হয়ে গেল, আর ক্লাসে এক প্রকার হাসির রোল পড়ে গেল। সবাই হাসি বন্ধ করো। ম্যাডামের কথায় সবাই হাসি বন্ধ করলো। ম্যাডাম আমার দিকে একবার তাকিয়ে পড়ানো শুরু করলো। কিছুক্ষণ পর ম্যাডাম বোর্ডে কিছু লিখছেন, আর সবাইকে লিখতে বলেছে, কিন্তু কেউ না লিখে আমার দিকে তাকিয়ে আছে। কারণ আজ পর্যন্ত সব স্যার কিংবা ম্যাডামকে হেনস্থা করছি, কিন্তু নতুন ম্যাডামকে কিছুই করি নাই, তাই সবাই আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে নীলা বলল, কিরে, তুই সব স্যার ম্যাডামকে হ্যানিস্ত করছিস, কিন্তু নতুন ম্যাডামকে দেখি এখনো কিছুই করিস নাই। ক্রাশ খাইলি নাকি ম্যাডামের উপর? আস্তে করে বলল, আরে আমি ওইসব আজে বাজে খাবার খাই না। দেখ ম্যাডামকে কি করি। তারপর ব্যাগ থেকে তেলাপোকার কৌটাটা নিলাম। অনেক কষ্টে জোগাড় করছি। প্রিন্সিপাল স্যারকে অবশ্য ধন্যবাদ দেওয়ার দরকার, উনি আমার কাজটা সহজ করে দিলেন। আমি জানতাম না নতুন স্যার নাকি ম্যাডাম আসবেন, কিন্তু স্যার আমাকে আগের দিন বলে দিয়েছেন নতুন ম্যাডাম আসবে। আমার হাতে তেলাপোকার কৌটাটা দেখে সবাই চোখ বড় বড় করে ফেললো। আমি হাত দিয়ে সবাইকে চুপ থাকতে বললাম। তারপর সাবধানে গিয়ে ম্যাডাম বইয়ের যে পৃষ্ঠায় পড়াচ্ছেন সেই পৃষ্ঠায় তেলাপোকাকে ছেড়ে দিয়ে বইটা বন্ধ করে দিয়ে নিজের সিটে বসে পড়লাম। এখন অপেক্ষায় আছি ম্যাডামের বইটা খোলার। ম্যাডাম লেখা শেষ করে বইটা হাতে নিয়ে ককরোচ বলে এক চিৎকার দিয়ে বইটা ফেলে দিয়ে ক্লাসরুম থেকে দৌড়ে বের হয়ে গেলেন। আর ক্লাসের সবাই সেই লেভেলের হাসতেছে। ম্যাডাম ক্লাসরুম থেকে দৌড়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলেন। কি ব্যাপার মামুনি, তুমি এভাবে দৌড়িয়ে কোথা থেকে আসলে? ও, আপনাদের তো বলা হয় নাই, প্রিন্সিপাল স্যার আহিয়া ম্যাডামের আব্বুর বন্ধু হয়। আঙ্কেল, রুমে ককরোচ। কি বলো, ক্লাসরুমে কর্কশ? ও, বুঝেছি, এটা ওই আহনাফের কাজ। আহনাফকে? আরে ওই ফাজিল ছেলে আছে না, ওরই কাজ এটা। সব টিচারদের হেনস্থ করেছে ফাজিলটা। এরকম ফাজিল ছেলেকে কলেজে রাখছেন কেন? টিসি দিয়ে দিতে পারেন না? কি বলবো আর, দুঃখের কথা। কেন, কি হয়েছে আঙ্কেল? তারপর স্যার সবকিছু বললেন, আরও বললেন যাতে আমাকে টাইট দিতে। আচ্ছা মামুনি, আজ বাড়িতে চলে যাও, কাল আবার এসো। কিন্তু আঙ্কেল, ক্লাস তো এখনো বাকি আছে। সেটা আজ আর করানো লাগবে না। তারপর ম্যাডাম অফিস থেকে চলে আসলেন, আর আমি আর আমার বন্ধুরা ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে চলে আসলাম সেই বট গাছের নিচে আড্ডা দিতে। দোষ, আজ ম্যাডামকে এমন অপদস্থ করা তোর উচিত হয় নাই। আরে সেটা না, ম্যাম ককরোচ বলে সে কি চিৎকার দিলেন। এই কথা বলে আমরা সবাই উচ্চস্বরে হাসি দিলাম। হঠাৎ ম্যাডামকে আমাদের দিকে আসতে দেখলাম। ম্যাডাম আমাদের কাছে এসে আমার দিকে রাগী লোক নিয়ে তাকালেন, আর আমি হাসি দিলাম। কাজটা তুমি ভালো করলে না, এর প্রতিশোধ আমি নিব। ঠিক আছে ম্যাডাম, আমিও প্রস্তুত আছি। দূর। এ কথা বলে ম্যাডাম রাগে গজগজ করতে করতে চলে গেলেন, আর আমরা আড্ডায় ব্যস্ত সময় পার করছি। আড্ডা শেষে বাড়িতে এসে দেখি আব্বু চলে আসছে। বুঝলাম না, আব্বু তো রাত ছাড়া বাসায় আসে না। অত কিছু না ভেবে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই। আহনাফ, দাঁড়াও। জি আব্বু, কিছু বলবেন? একটা জিনিস বুঝলাম না, যে ছেলে ফাজলামি করার জন্য 3 মাসে 3টা কলেজে টিসি দিল, অথচ এই কলেজ থেকে একদমই অভিযোগ আসে নাই। ইন্টারেস্ট? আব্বু আমি ভদ্র হয়ে গেছি। তোর মতো ফাজিল ভদ্র হয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না? কি শুরু করলে? হ্যাঁ, ছেলেটা মাত্র কলেজ থেকে আসলো, কোথায় ফ্রেশ হয়ে খেতে আসবে তা না, কি সব প্রশ্ন শুরু করছে।
আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। পরের দিন কলেজে যাওয়ার জন্য কলেজ গেট দিয়ে প্রবেশ করতেছিলাম, তখনই পিছন থেকে কে যেন ধাক্কা দিল। ওই কোন শালারে পিছন থেকে ধাক্কা দিল! পিছন ফিরে আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। বুঝতে পারলাম ম্যাডাম ইচ্ছে করে ধাক্কা দেননি, কারণ সামনে দিয়ে একটা কার দ্রুত গতিতে চলে গেল। আসলে ম্যাডাম, আমি বুঝতে পারিনি, সরি। ম্যাডাম কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন। আমিও চলে গেলাম বন্ধুদের কাছে। আড্ডা শেষে ক্লাসে গেলাম। আজ প্রথম ক্লাসে ম্যাডাম আসলেন। এখন তো বাংলা বিষয়। ম্যাডাম, আপনি যত সম্ভব ভুল করেছেন। আমাদের এখন বাংলা ইংলিশ নয়। আমি জানি, তোমাকে বলতে হবে না। না ম্যাডাম, অনেকেই ভুল করে, তাই ভাবলাম আপনিও ভুল করেছেন। আচ্ছা, তুমি এত ফাজিল কেন? বিরক্তিকর। ম্যাডাম, সেটা শুধু আপনার ক্ষেত্রে না, সব টিচারদের ক্ষেত্রেও আমি বিরক্তিকর। তুমি বড্ড বেশি ফাজিল, তোমাকে শাস্তি দিতে হবে। শাস্তি আমাকে দিবেন? হাসালেন ম্যাডাম। অনেক টিচাররা চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আপনিও চেষ্টা করতে থাকেন। ম্যাডাম রাগে গজগজ করতে করতে থাকে, আর আমি বসে পড়ি। ম্যাডাম বাংলা পড়াচ্ছেন, ভালোই পড়াচ্ছেন, আর আমি বসে বসে মোবাইলে গেমস খেলছি। ম্যাডাম বিষয়টা লক্ষ্য করলো, তাই পড়া বাদ দিয়ে মিস্টার ফাজিল, আপনি একটু দাঁড়ান তো। আমি গেমস খেলা বাদ দিয়ে দাঁড়িয়ে গেলাম। মিস্টার ফাজিল, আমি পড়াচ্ছি আর তুমি কি করছো? জি, গেমস খেলছিলাম। গেমস খেলছো মানে? আমি যে পড়াচ্ছি, পড়ায় মনোযোগ দাওনি কেন? ম্যাডাম, আমার বাংলা এবং ইতিহাস সম্পর্কে ধারণা আছে, তাই পড়ায় মনোযোগ দেই নাই। ইডিয়েট। জি ম্যাডাম। ঠিক আছে, তোমাকে আমি 6টা প্রশ্ন করব, একটা বাংলা সম্পর্কে আর 5টা ইতিহাস সম্পর্কে। যদি একটার উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে মাঠের মাঝখানে কান ধরিয়ে দাঁড়িয়ে রাখবো। যাক, তাও ভালো। ইংলিশে কোনো প্রশ্ন করবে না, তাই ভালো। যদি দিতে পারি তাহলে আপনি কি দিবেন? তুমি যেটা বলবে সেটা করব। কিছু করতে হবে না, শুধু আমাদের সবাইকে ক্যান্টিনে গিয়ে খাওয়াতে হবে। ডান। ওকে, ডান। প্রথম প্রশ্ন, যেহেতু এখন বাংলা বিষয়, তাই বাংলা বিষয় নিয়েই প্রশ্ন করি। কোন কবির কবিতা ছাত্রাবস্থা আর পাঠ্য বইয়ে চলে আসে? সকলের কেন্দ্রবিন্দুতে আমি আর ম্যাডাম। প্রশ্নটার উত্তর আমার জানা আছে, তাই ছোট করে বলে দিলাম, কবি জসিমউদ্দিন। গুড। দ্বিতীয় প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয় কাকে? এই সেরে ছেড়ে যে প্রশ্ন নিয়ে কনফিউজ হচ্ছিল, সেই প্রশ্নটাই ম্যাডাম করে বসলো। মাথা চুলকাচ্ছে, কিন্তু মনেই আসছে না। এখন যদি বলতে না পারি তাহলে কি হবে? উফ, ভাবতে পারছি না। মাথা নিচু করে ভাবতেছি। কি মিস্টার ফাজিল, এত তাড়াতাড়ি পরাজয় মেনে নিলে? জি না ম্যাডাম, এত জলদি পরাজয় মেনে নিচ্ছি না, ভাবছি। রুডলি। হেরোডোটাস। গুড। এবার তৃতীয় প্রশ্ন, সর্বপ্রথম কাগজ আবিষ্কার হয় কোন দেশে? প্রশ্নটা খুবই সোজা। জাপান, না না, চীনে আবিষ্কার হয় সর্বপ্রথম কাগজ। চীনে ম্যাডাম, এত সহজ প্রশ্ন করলে হেরে যাবেন। গুড। আর তোমাকে বলতে হবে না আমি সহজ প্রশ্ন করব না কি জটিল প্রশ্ন। জি ম্যাডাম। চতুর্থ প্রশ্ন, বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় কখন? প্রশ্নটা একটু জটিল, আমাকে ভাবাচ্ছে। আমি সবার দিকে লক্ষ্য করলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো সবাই চাচ্ছে আমি জিতে যাই। খ্রিস্টপূর্ব 5 শব্দ থেকে। ম্যাডাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো ভাবতে পারিনি আমি এত জটিল প্রশ্নের উত্তর এত সহজে দিয়ে দিব। ভেরি গুড। এবার পঞ্চম প্রশ্ন, কারা বৃত্তে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করেন? প্রশ্নটা শুনে আমার মুখে অমাবস্যার অন্ধকার নেমে আসলো, আর ম্যাডামের মুখে হাসি ফুটে উঠল। প্রশ্নটা খুবই জটিল। প্রশ্নটার উত্তর জানি না এমনটা নয়। ক্লাস 5-এ পড়ার সময় প্রধান শিক্ষক সমাজ বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। তখন তিনি আমাদের প্রশ্নটা করেছিলেন, কেউ উত্তর দিতে পারে নাই। তিনি উত্তরটা বলে দিলেন এবং এটাও বললেন সারা জীবন মনে রাখতে, কাজে আসবে। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি কাজে আসবে ভাবতেই পারিনি। উত্তরটা ঠিক মনে করতে পারছি না। কিছুক্ষণ ভাবার পর, আমি এই বিয়ে মানি না আব্বা, ও আব্বা, এ কথা বলে আমি বসা থেকে উঠে রুমের বাইরে যেতে লাগলাম। তখনই ম্যাডাম আমার পাঞ্জাবির কলার ধরে, আর এক পা সামনে বাড়িয়ে দেখ। করবেন কি? আগে এক পা বাড়িয়ে দেখ। আমিও কম কি, এক পা সামনে এগিয়ে গেলাম। অমনি ঠাস বেত দিয়ে পিঠে একটা বাড়ি মারলো। মারলেন কেন? হাত দিয়ে পিঠ ডলতে ডলতে, সবে তো শুরু, আর এক পা বাড়িয়ে দেখ। সব কটা মাইট তোর পিঠে পড়বে, একটাও মাটিতে পড়বে না। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে অন্যায় করছেন। আবার ঠাস করে পায়ের মধ্যে বাড়ি মারলো। ম্যাডাম কি? এখন থেকে বউ বলে ডাকবি, ঠিক আছে? হুম,
আমি আর কিছু না বলে বিছানায় পড়তে বসলাম, কারণ কিছু বললে মাইর দিবে। আমি আগেই বলেছি আমি ইংলিশে কাঁচা, তো আর কি। আমাকে ইংলিশ বুঝিয়েছে, মারছে, আবার সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখছে পড়া না পারার জন্য। এটা আমার বাসরাত গেল না কেয়ামত গেল বুঝতে পারলাম না। আমি নিশ্চিত আমার মতো বাসরাত কারো হয় নাই, আর দোয়াও করি যাতে কারো এমন বাসরাত না হয়। পরের দিন সকালে কাউকে কিছু না বলে আমি ব্যাগ নিয়ে কলেজে চলে আসলাম। আমার সাথে এত বড় ষড়যন্ত্র আমি মানতে পারছি না। কলেজে এসে মাঠের মাঝখানে দেবদাসের মতো বসে আছি, আর আকাশের দিকে তাকিয়ে ভাবছি গতকাল রাতে কি অত্যাচারটাই না করলো আমার সাথে। এসব ভাবছিলাম, তখনই কোথা থেকে রনি আর নীলা এসে আমার পাশে বসলো। কিরে, এখানে এভাবে দেবদাসের মতো বসে আছিস কেন? কিভাবে তোদের বলি যে কেন দেবদাস হয়ে আছি, কি নির্যাতনটাই না করলো। কিরে, কি ভাবতেছিস? কিছু না, রিয়াদ আর মিম কই? ওরা আসে নাই। আচ্ছা, কি হয়েছে তোর? আজকে এত তাড়াতাড়ি কলেজে আসলি? বললাম তো কিছু না, চল আমার খিদা লাগছে, ক্যান্টিনে চল। তারপর আমরা ক্যান্টিনে গিয়ে আমি চা বিস্কিট খেলাম আর ওরা কফি। কিছুক্ষণ পর রিয়াদ আর মিম আসলো। আমরা আবার আড্ডায় মেতে উঠলাম। ক্লাস আড্ডা শেষ করে বাসায় যেতে বিকাল হয়ে গেল। বাসায় এসে দেখি দরজা খোলা, তাই বাসার ভিতর ঢুকে নিজের রুমের দিকে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে আব্বু। ওই হারামজাদা, সকালে কাউরে না বলে কই গেছিলি? কলেজে গেছিলাম। হারামজাদা, গতকাল বিয়ে করেছিস আর আজকে কলেজ যাওয়ার দরকার ছিল? তোর শ্বশুর বাড়ি থেকে মেহমান এসেছিল তোদের নিতে, আর তুই কলেজে গেছিলি? কি এমন মেধাবী ছাত্র রে? আমি এই বিয়ে মানি না, মানলেই না শ্বশুরবাড়ি হবে। আব্বুর মুখের উপর কথা বলে দিলাম। তখনই কোথা থেকে ম্যাডাম, আই মিন আহিয়া এসে আমার কান চেপে ধরলো, ধরে আমাদের রুমে নিয়ে গেল। কি করছেন, কি ছাড়ুন, আমার ব্যথা লাগছে তো। আহিয়া আমার কান ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এবার আমি একটু না, অনেকটাই ভয় পাচ্ছি। আ আ আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ওই সময় আব্বুকে কি বলেছিস? আমি তো আপনার আব্বুকে চিনি না, আমি ওনাকে কি বলবো? ওই ফাজিল, আমি তোর আব্বুর কথা বলছি। কি ডেঞ্জারাস রে বাবা, একদিন আমার আব্বুকে নিজের আব্বু বানিয়ে ফেলছে, না জানি ভবিষ্যতে কি করবে। ওই, চুপ করে আছিস কেন, কথা বল। বলেছিলাম আমি এই বিয়ে মানি না। ঠাস করে একটা চড় মারলো আমার নরম তুলতুলে গালে। দেখুন ম্যাডাম, আমাকে আর চড় মারবেন না, তাহলে আমি কান্না করব। আবারও ঠাস করে একটা চড় মারলো। নিজের বউকে কেউ ম্যাডাম বলে? আমি এবার সত্যি সত্যি কেঁদে দিলাম। কি জোরেই না চড় মারলো, উহ কি শক্তি রে হাতে। ও লে 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 লে, আমার বাবুটা বুঝি ব্যথা পেয়েছে। আসো আমার কাছে, আসো, আদর করে দিই। এ কথা বলে আমার শার্টের কলার ধরে তার কাছে নিয়ে আমার দু গালে দুটো চুমু দিল। এখন চুপচাপ গোসল করে রেডি হও, আমরা এখন আমাদের বাসাতে যাব। আমি আর কিছু না বলে গোসল করতে গেলাম, কারণ প্রতিবাদ করলেই আমার নরম গাল শক্ত করে ফেলবে চড় মেরে। তারপর গোসল করে রেডি হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে শুরু হলো অত্যাচার, তবে শারীরিকভাবে না, অন্যভাবে। এত এত খাবার দিচ্ছে যা বলার বাইরে, মানা করলেও শুনে না। অর্ধেক খাবারকে যখন উঠতে যাব, তখনই আহিয়া আমার হাত চেপে ধরে বসালো। তারপর বলল, একটু খাবার যদি অপচয় করো তাহলে রাতে খবর আছে বলে দিলাম। তো আর কি, না পারতেও খেয়েছি। এখন বিছানায় একপাশে শুয়ে আছি, না পারছি নড়তে। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন যে চোখে ঘুম চলে আসলো বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পর মনে হচ্ছে কে যেন গুঁতো মারছে, কিন্তু কে মারতে পারে? এখানে তো আমি ছাড়া কেউ নেই। এবার আমাকে এক লাথি মেরে নিচে ফেলে দিল। ও মারে মা, আমার কোমরটা গেল রে। তাকিয়ে দেখি আহিয়া হাসছে। আমার ভীষণ রাগ উঠল। মাত্র ঘুম আসছে আর উনি আমাকে লাথি মারলেন কেন? তো কি করব, তোকে সে কখন থেকে ডাকছি, তুই উঠছিস না, তাই লাথি মারছি। দেখছেন না আমি ঘুমাচ্ছিলাম, তো উঠালেন কেন? তুই আমার পা টিপে দিবি সেজন্য উঠাইলাম। আমি আমার জামা কাপড় নিচে ধুই না, আর আপনার পা টিপে দিব আমি? ইম্পসিবল। তুই টিপে দিবি না তোর ঘাড় টিপে দিবে? জীবনেও না। কি? এ কথা বলে আমার দিকে ধেয়ে আসছে। আসলেই তো আমাকে চড় মারবে। এই না না, আমার কাছে আসবেন না, আমি পা টিপে দিচ্ছি। এই তো গুড বয়। তারপর মাঝরাত পর্যন্ত আহিয়ার পা টিপা লাগছে। পরের দিন সকালে নাস্তা করে আমাদের বাসাতে চলে আসলাম। এখন আগের থেকেও বেশি পরিমাণ অত্যাচার করে আমার উপর। বাবা মাও আমার বিপক্ষে, না পারি সইতে না পারি কইতে। আজ দুদিন কলেজে যেতে পারছি না। বন্ধুরা ফোন দিয়ে জিজ্ঞেস করছে, বলছি একটু ব্যস্ত আছি তাই।
কি করে তাদেরকে বলি আমার প্রতি এমন অত্যাচার হয়? আজ কলেজে গেলাম, গিয়ে দেখি বন্ধুদের মধ্যে একজন নতুন মুখ দেখা যাচ্ছে। আমি তাদের কাছে যেতেই, এই হচ্ছে আমাদের মিস্টার ফাজিল, যার কথা তোরে এতক্ষণ বলছিলাম। আহানাব, এ হচ্ছে মীরা, আমাদের নতুন ফ্রেন্ড। আর মীরা, এ হচ্ছে আমাদের ফাজিল বন্ধু আহানাব। হাই। হ্যালো। তারপর মীরার সাথে পরিচিত হয়ে নিলাম। আমাদের বাসা থেকে কিছু দূর ওদের বাসা। এই কলেজে নতুন ভর্তি হয়েছে, বাবা সরকারি চাকরি করে, তাই এখানে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, আজ কয়েকদিন আহিয়া ম্যাডাম কলেজে আসছে না কেন রে? না তো, কিছুই জানি না। আমি ভালো করেই জানি। কি রে, কি বিড়বিড় করছিস? কিছু না। এরপর ক্লাস আড্ডা শেষ করে বাসায় যাচ্ছিলাম, তখনই দাঁড়া, হুম, বলো। আমার আর তোর বাসা একই দিকে, চল দুজনে একসাথে যাই। আচ্ছা চলো। আচ্ছা কিভাবে যাবি? রিক্সা নিব নাকি হেঁটে যাবি? তুই কিভাবে যাবি? আমি তো হেঁটে যাব, আমার হাঁটতে ভালো লাগে। তাহলে চল, আমি হেঁটে যাব। তারপর দুজনে হাঁটতেছি আর গল্প করতেছি। গল্প করতে করতে আমি আমার বাসার সামনে চলে আসলাম। মীরা, এটা আমাদের বাসা, চল ভিতরে আম্মুর সাথে পরিচয় করিয়ে দিব। না, আজ না, অন্যদিন। আজ আসি, কাল দেখা, বাই। আচ্ছা ভাই। মীরাকে বিদায় দিয়ে বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। কয়েকবার কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আহিয়া এসে দরজা খুলে দিল। আমি কিছু না বলে বাসার ভিতরে গিয়ে সোজা খাবার টেবিলে গিয়ে বসলাম। আম্মু, আমার খিদা লাগছে, খাবার দাও। আগে গোসল করে আসো, তারপর খাবার দিব। পিছন থেকে বলল। আহিয়া আব্বু আম্মুর সামনে আমাকে তুমি করে বলে, আর সব সময় তুই করে বলে। আম্মু, আমার খিদা লাগছে, খাবার দাও। বললাম তো, আগে গোসল করে আসো, তারপর খাবার দিচ্ছি, নয়তো এখন দিব না। আম্মু, আমার কাছে কিছুই নেই, বৌমা যেটা বলবে সেটাই। খাবই না আর। এ কথা বলে রাগ দেখিয়ে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। রুমে এসে ব্যাগটা খাটের একপাশে ছুঁড়ে বেঁধে শুয়ে পড়লাম। আমি এই বাসাতে এতদিন আছি, আমার কথার কোনো দাম নেই। আর দুদিন হলো না উনি আসছে, ওনার কথা সবাই শুনে খাবো না আমি। চুপচাপ বিছানায় শুয়ে আছি। বড্ড রাগ হচ্ছে, মনে করছে বাসার সবকিছু ভেঙে ফেলি। চোখ বন্ধ করে এক পাশে শুয়ে আছি। কিছুক্ষণ পর ঠাস ঠাস বেত দিয়ে দুটো বাড়ি মারলো আহিয়া আমার পিঠে। আমি পিঠ ডলতে ডলতে বিছানায় বসে বসে পড়লাম। ফাজিল, তোরে না কইছি গোসল করতে? তুই গোসল না করে শুয়ে রইলি কেন? সেটা আমার ব্যাপার, আপনারে বলবো কেন? কি, আমার মুখে মুখে কথা? ভালো যদি চাস তাহলে গোসল করে খাবার খেতে আয়। আমি গোসলও করবো না, খাবারও খাবো না। তবে রে, এ কথা বলে আমার কান চেপে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। 10 মিনিটের ভেতর গোসল করে বের হবি, তা না হলে তোর খবর আছে। জামা কাপড় কিছু আনি নাই তো। আগে গোসল শেষ কর, তারপর আমি জামা কাপড় দিব। রাগে দুঃখে ওয়াশরুমের ভিতরে নিজের চুল নিজে টেনে ছিঁড়তেছি। কেন যে আব্বু আম্মু বিয়েটা করালো, এখন আমার নিজের কোনো স্বাধীনতা নেই। গোসল শেষ করে নিচে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে সোজা বাসা থেকে বের হয়ে আসলাম। বাসাতে থাকলে আরো কত অত্যাচার সহ্য করা লাগতো কে জানে। এখন লেকের পাড়ে বসে আছি একা। আসার আগে এক প্যাকেট সিগারেট কিনে আনলাম। জীবনটা বেদনার হয়ে গেছে। একা একা সিগারেট ফুঁকতেছি, মোবাইলও আনি নাই যে বন্ধুদেরকে ফোন করে এখানে ডাকবো। একটার পর একটা ধরালাম, এভাবে এক প্যাকেট শেষ করে ফেললাম। বিকেলে ওরা আসলে একসাথে আড্ডা দিলাম। আড্ডা মাস্তি শেষ করে বাসায় যেতে যেতে রাত 9টা হয়ে বেঁচে গেল। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আহিয়া এসে দরজা খুলে দিল। আমি চুপচাপ পাশ কাটিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি, মাথাটা ঝিমঝিম করছে। একসাথে এত সিগারেট কখনো খাই নাই, তাই শুয়ে আছি। তখনই ঠাস ঠাস করে বেত দিয়ে বাড়ি মারলো। আমি ধরপড়িয়ে উঠে পড়লাম, হাত দিয়ে পিঠ ডলতেছি। উফ, কি ব্যথা! আমাকে আপনি সবসময় এভাবে মারেন কেন? ওই ফাজিল, কটা বাজে এখন? বাসাতে আসলি মাত্র 9টা বাজে। মাত্র 9টা বাজে মানে? এত সময় কোথায় ছিলি? আর মোবাইল সাথে করে নিলি না কেন? মোবাইলটা ভুলে রেখে চলে গেলাম, আর বন্ধুদের সাথে ছিলাম। ওই, তুই এদিকে আয় তো। এই রে, সিগারেট খেয়েছি যে মনে হচ্ছে গন্ধ পেয়েছে, তাই তার কাছে যেতে বলছে। তোরে আমি এখানে আসতে বলছি? আমি ভয়ে ভয়ে আহিয়ার কাছে গেলাম, না জানি কি করবে আমার সাথে। আহিয়া আমার শার্টের কলার ধরে দেখি এবার হা কর। হুম মাথা নেড়ে না সম্মতি দিলাম। তোরে না হা করতে বলছি? আমি সাথে সাথে হা করে ফেললাম। আহিয়া সিগারেটের গন্ধ শুকে বেত দিয়ে হাতে পায়ে 4-5টা বাড়ি মারলো। তুই সিগারেট ফুকেছিস? না মানে হ্যাঁ। এ কথা বলার পর আরো কয়েকটা বাড়ি মারলো। উফ, চোখে পানি চলে আসছে।
এবার কান ধরে দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ। মারবেনও আবার কান ধরে দাঁড় করিয়ে রাখবেন? পারবো না আমি। আরো কয়েকটা মারা লাগবে, তারপর কানে ধরবি, তাই তো? এ কথা শোনার পর আমি সাথে সাথে কানে ধরে ফেললাম। শালার বেত, দিনে কোথায় লুকিয়ে থাকিস? পেলে না ধরে কুচি কুচি করে মেরে নদীতে ভাসিয়ে দিতাম। বেতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবছিলাম। আহিয়া মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছে। ওই, তোর লক্ষণ তো ভালো না। যদি ব্যাত এটার কিছু হয় তাহলে তোর খবর আছে। অ্যাঁ, স্বামীর জন্য একটু ভালোবাসা নাই, আর বেতের জন্য দরদ উতলাইয়া পড়তেছে। কি বিড়বিড় করে বলছিস? বলছিলাম কি ম্যাডাম, না না বউ, এবারের মতো ক্ষমা করে দেন। হায় রে কপাল, শুনেছি বউ স্বামীকে আপনি করে বলে, কিন্তু আমার বউরে আমি আপনি করে বলা লাগছে। কি কপাল আমার! ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তোকে শপথ করতে হবে তুই আর কোনোদিন সিগারেট খাবি না, আর সন্ধ্যায় নামাজ পড়ে সোজা বাসায় চলে আসবি, কোনো আড্ডা দিতে পারবি না। জীবনেও না, সিগারেট খাবো না। তবে সন্ধ্যায় তাড়াতাড়ি বাসাতে আসতে পারবো না। তাহলে আর কি, কান ধরে দাঁড়িয়ে থাক। দেখুন, আপনি কিন্তু শিশু নির্যাতন করছেন। ওরে আমার শিশুরে, কয়দিন পর বাবা হবেন, উনি আসছেন শিশু। কথাটা বলে আহিয়া মাথা নিচু করে ফেলছে। বুঝতে পারলাম আহিয়া লজ্জা পেয়েছে, কারণ আহিয়া ফর্সা মুখটা রক্তিম রং ধারণ করছে। মেয়েদের লজ্জা পেলে এমন সুন্দর লাগে, তা আহিয়াকে না দেখলে বিশ্বাস হতো না। ঠিক আছে, আমি শপথ করছি। অতপর শপথ করতে বাধ্য হলাম, তা না হলে কতক্ষণ কান ধরে দাঁড় করিয়ে রাখবে কে জানে। পরের দিন সকালে, আই উঠ, কলেজে যাবি না? যাও তো, আজ কলেজে যাব না। কি, কলেজে যাবি না মানে? চিৎকার শুনে আমি ধরপড়ি বিছানায় উঠে পড়লাম। না না, যাব, আমি এখনই রেডি হচ্ছি। তারপর বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নাস্তা করে কলেজে গেলাম। গিয়ে আমাদের আড্ডার জায়গায় গেলাম। গিয়ে দেখি আমি বাদে সবাই উপস্থিত। কি রে, এত দেরি করলি কেন? এমনি, তা তোদের কি খবর? ভালো তোর? এই আছি কোনো রকম। কেন, কি হয়েছে? না, এমনি। চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই ক্লাসে গেলাম। আজ ক্লাস তেমন নেই, আর ক্লাস করতেও ভালো লাগছে না, তাই সবাইকে বিদায় দিয়ে চলে আসছিলাম, তখনই। আহনাব, তোর কি সময় হবে? কেন? না মানে, আমি তো এই শহরে নতুন, কিছুই চিনি না। তুই যদি আমাকে এই শহরটা ঘুরিয়ে দেখাস, যদি তোর সময় হয় আর কি। আমার তো ভালো লাগছে না, ঘুরে দেখি হয়তো ভালো লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর দুজন মিলে সারা শহর ঘুরে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে। মীরা, বাসায় চল, দুপুর হয়ে গেছে। তারপর রিক্সা নিয়ে দুজনে বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে, মামা এই নিন ভাড়া। এই, তুই ভাড়া দিচ্ছিস কেন? আমি ঘুরতে নিয়ে গেলাম, আমি ভাড়া দেব। সমস্যা নেই, তুই অন্যদিন দিস। তারপর ভাড়া মিটিয়ে বাসায় আসলাম। বাসায় এসে নিজের রুমে গেলাম। পিছন পিছন আহিয়া আসলো। এখন আমি আবার কি করলাম? মেয়েটা কে? কোন মেয়েটা? যার সাথে রিক্সা করে আসলি? ও, ও হচ্ছে মীরা, আমার ফ্রেন্ড। মীরা হক আর টিরা হক, ওর সাথে তোর কি যে একসাথে রিক্সা করে আসলি? না না, ওর সাথে আমার কিছু নাই। ও বলছিল ওর শহরটা ঘুরে দেখাতে, তাই ঘুরে দেখালাম। কই, আমারও তো কোনোদিন ঘুরতে নিয়ে যাস নাই। কই, আমারে তো আপনি কোনোদিন বলেন নাই ঘুরতে নিয়ে যেতে। ঠিক আছে, আজ বিকেলে দুজন ঘুরতে যাব, ওকে? ওকে। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। হুম। তারপর আহিয়া রুম থেকে চলে গেল। আমি গায়ের জামাটা খুলতেছি। আম্মু, আমার অনেকগুলো জামা ময়লা হয়ে গেছে, ধুয়ে দিও। গায়ের জামাটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে অন্য জামা নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পিছন ঘুরে দেখি আহিয়া দরজার সামনে চোখ বড় বড় করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ার এমন হাবভাব দেখে মনে হচ্ছে আমি কোনো ভুল করে ফেললাম। আমি এখন আবার কি করলাম? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? অবশ্যই ভুল করেছিস। তোর জামা কাপড় কে ধুয়ে দিবে বললি? কেন, আম্মু ধুয়ে দিবে। ও, আপনি ধুয়ে দিবেন? সমস্যা নেই, ধুয়ে দিতে পারেন। চুপ। আবার বলে আপনিও ধুয়ে দিতে পারেন। আজ থেকে নিজের জামা কাপড় নিজে ধুবি, ঠিক আছে? না, ঠিক নেই, আমি আমার জামা কাপড় ধুতে পারবো না। আপনার সব কথা হবে নাকি? হ্যাঁ, আমার কোনো স্বাধীনতা নেই নাকি যে আপনি যা বলবেন তাই শুনবো? কি, আমার মুখে মুখে কথা? আর স্বাধীনতা দ্বারা দিচ্ছি তোর স্বাধীনতা। এ কথা বলে আমার দিকে ধেয়ে আসছে। এই না না, আজ থেকে আমি আমার নিজের জামা কাপড় ধুবো। এই তো গুড। যা, তোর যত ময়লা জামা আছে সব কটা ধুবি, যা। কিন্তু আমি তো পারি না, আগে কোনোদিন ধুইনি। আগে ধুসনি তো কি হয়েছে, এখন থেকে ধুবি, যা। হুম, আমার বয়সে কোনোদিন জামা কাপড় ধুই নাই,
এখন ধুতে হবে ভাবতেই কান্না আসতেছে। অনেক জামা ময়লা হয়েছে, সবগুলা ধুতে হয়েছে। আগে কখনো ধুই নাই, তাই ওয়াশিং পাউডার উপর এত জ্ঞান নাই, না থাকায় অধিক পরিমাণ ব্যবহার করেছি, যার ফলে হাতের কিছু কিছু জায়গায় চামড়া উঠে গেছে, হাত জ্বলতেছে। মন খারাপ করে গোসল করলাম আর জামা কাপড়গুলো রোদে নিজে শুকাতে দিলাম। ভাবতেই কান্না আসতেছে। আগে কোনোদিন জামা ধুই নাই, আর আজ রোদে শুকাতে দিচ্ছি। দুপুরে খাবার সময় টেবিলে বসে আছি, বাসায় আসছি সে কখন, কিন্তু আম্মুকে একটা বারও দেখলাম না। আহিয়া খাবার এনে খাবার বাড়তে, আচ্ছা আম্মু কোথায়? আম্মুকে দেখছি না যে। আম্মু আর আব্বু ছোট ফুপিদের বাসাতে গেছে। ও, আগে আব্বু আম্মু আমাকে ছাড়া কোনোদিন কোথাও যায় নাই, আর আজ আমাকে না বলে ছোট ফুপিদের বাসাতে গেল। আহিয়া খাবার বেড়ে দিল। আমি খাবার হাতে নিতেই হাত জ্বালা শুরু করলো। ভীষণ জ্বলতেছে, তাই খাওয়া বন্ধ করে চুপ করে বসে আছি। আহিয়া বিষয়টা লক্ষ্য করলো। খাওয়া বাদ দিয়ে বসে আছিস যে? না, এমনি। এমনি মানে? জলদি খেয়ে নে। আমি খাবার খাওয়ার জন্য খাবার হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। এবার জ্বালা সহ্য করতে না পেরে খাওয়া বন্ধ করে হাত নাড়তে শুরু করলাম আর ফু দিয়ে বাতাস করছি। এই, তোর হাতে কি হয়েছে? এমন করছিস কেন? এই কথা বলে আমার হাত ধরে ওর কাছে নিয়ে গেল। এই, তোর হাতে কি হয়েছে? কয়েক জায়গায় ক্ষত। আমি আপনাকে আগে বলেছি, আগে কখনো জামা কাপড় ধুই নাই, জামা কাপড় ধুতে গিয়ে এমন হয়েছে। আহিয়া আর কিছু বলল না, বসা থেকে উঠে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলো। নে, এগুলো হাতের মধ্যে ধরে রাখ। আমি কিছু না বলে বরফটা হাতে নিয়ে ধরে বসে আছি। কিছুক্ষণ পর, নে, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। না না, জ্বালা বন্ধ হলে আমি নিজে খেতে পারবো। আহ, বলছি না হা করতে। এত কথা বলিস কেন? আমি আর কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। আম্মু ছাড়া এই প্রথম অন্য মানুষের হাতে খাবার খাচ্ছি, তাও আবার বউ। এবার লক্ষ্য করলাম আহিয়া চোখ থেকে কয়েক ফোঁটা জল বের হয়ে পড়ে গেল। এ কি, আপনি কাঁদছেন কেন? এমনি। আচ্ছা, একটা কথা বলি, বল। আপনি কি আমাকে ভালোবাসেন, নাকি ফাইজলামির জন্য প্রতিশোধ নিচ্ছেন? আহিয়া আমার এমন প্রশ্ন শুনে ভ্যাবাচেকা খেয়ে ফেলল। আহিয়া কিছু না বলে চুপ করে আছে। কিছুক্ষণ চুপ থেকে, খাবার খাওয়ার সময় এত কথা বলিস কেন? চুপচাপ খাবার খা। আমি কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। বিকেল বেলা দুজনে ঘুরতে বের হলাম। এখন দুজন লেকের পাড়ে হাঁটতেছি। আমার মনে হচ্ছে আহিয়ার হাত ধরে হাঁটতে, কিন্তু ভয় হচ্ছে তাই চুপচাপ হাঁটতেছি। হঠাৎ মনে হলো আমার কেউ আমার হাতটা শক্ত করে ধরলো। তাকিয়ে দেখি আহিয়া। আমি চোখ বড় বড় করে আহিয়ার দিকে তাকিয়ে আছি। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? না, এমনি। চল, ফুচকা খাবো। আচ্ছা, একটা কথা বলি, বল। আমরা তো স্বামী স্ত্রী, তাই বলছিলাম কি আমরা একে অপরকে তুমি করে বলি। আহিয়া কিছুক্ষণ কি যেন চিন্তা করলো। হুম, ঠিক আছে, তবে শুধু তুমিতে, অন্য কিছু না। ওকে। তারপর দুজনে ফুচকা খেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। এসে দেখি আব্বু আম্মু বাসায়। অবশ্য আম্মুর কাছে এক্সট্রা বাসার চাবি আছে। তোমরা কোথায় গেলে? আম্মু, আমরা একটু ঘুরতে গেলাম। ঠিক আছে, এখন তোমরা রেস্ট নাও। তারপর আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বিছানায় শুলাম। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তাই শোয়ার সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। আহিয়া আম্মুর সাথে কাজ করছিল। কাজ শেষ করে রুমে আসলো। আনাফ, আনাফ, ঘুমায় গেল নাকি? তুমি না তখন বলছিলা তোমাকে আমি ভালোবাসি কিনা? আমি আমার কলিজার বরটাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আমি জানি আমি তোমাকে অনেক শাস্তি দিই, কিন্তু কি করব? আমি তো আমার শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছি আমি আমার ফাজিল বরটাকে মানুষের মতো মানুষ করব। মনে মনে কথাটি বলছিল। আহিয়া আর আহনাপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে আমি তো অচেতন হয়ে পড়ে আছি গভীর ঘুমে। সকালবেলা, আম্মু, আমি কলেজে গেলাম। দাঁড়া, বৌমাও যাবে তোর সাথে। ও যাবে কেন? তুই কি ভুলে গেলি বৌমা তোর কলেজের টিচার? না, ভুলিনি। উনি তো আমার সিনিয়র ম্যাম ভার্সেস দুষ্ট ছাত্র। হায় আল্লাহ, আজ কি হবে? এতদিন তো বন্ধুদের কাছে কথাটা গোপন রেখেছি। ম্যাডাম আমার বউ, আজ নিশ্চিত বন্ধুদের কাছে বাস খাবো। হে আল্লাহ, রক্ষা করিও আমায়। অতপর দুজনে একসাথে কথা বলতে বলতে কলেজে গেলাম। আমাদের দুজনকে একসাথে দেখে ক্যাম্পাসে অনেকেই অবাক হয়েছে। আমি সেদিক খেয়াল না করে গেলাম বন্ধুদের কাছে, আর ম্যাডাম অফিসে। কিরে ম্যাডাম, এতদিন পর কলেজে আসলো, তাও আবার তোর সাথে কাহিনী কি? কোনো কাহিনী নাই, ম্যাডাম অনেকদিন পর আসলো তাই একটু খোঁজ খবর নিচ্ছিলাম। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম।
আমি এত ভদ্র হয়েছি যে কলেজ ক্যাম্পাসে কি পুরা বিশ্বে একজনও নেই আমার মতো ভদ্র। কিন্তু কি করব, আসার আগে হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে কলেজে যদি কোনো ফাইজলামি করি তাহলে খবর আছে। তাই এই ভদ্রবেশী। আমার এমন ভদ্রবেশী মনে হয় কারো পছন্দ হয় নাই। তাই ক্লাসের স্যার সহ সবাই অবাক হয়ে গেছে। এবার ম্যাডাম মানে আহিয়ার ক্লাস। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছে। ভালো না থাকলে এখানে থাকতো না, হাসপাতালে থাকতো। আমার কথা শুনে সবাই হাসা শুরু করলো। এই রে, আজ তো খবর আছে। মানা করছিল ফাজলামি না করতে, আজ তো আমার খবর আছে। আল্লাহ আজকের মতো রক্ষা করে দিও, আর কোনোদিন ফাইজলামি করব না। ক্লাস শেষ করে আমরা আমাদের আড্ডাখানায় বসে আছি, সবাই গল্প করছে। আর আমি ভাবছি আজ রাতে আমার উপর কোনো টর্নেডো বয়ে যায়। কি রে, কি এত ভাবছিস যে এতবার ডাকলাম শুনলি না? না কিছু না, এমনি। আচ্ছা, তোর মতো ফাজিল এমন ভদ্র হলো কেমনে? সময় সময় সবকিছুকে বদলে দেয়, আমাকেও বদলে দিয়েছে। তোর মতো জিনিসকে সময় বদলে দিবে ইম্পসিবল, নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। আরে ধুর, কোনো রহস্য নেই। কিছুক্ষণ পর দেখতেছি আহিয়া আমাদের কাছে আসতেছে। এখন যদি কোনো গড়বড় হয় তাহলে আমি শেষ। আহিয়া আমাদের কাছে এসে, আনাফ চলো বাসায় যাব। আপনি বাসায় যাবেন তো যান, ওকে নিয়ে যাওয়ার আপনি কে? কেন, তোমরা কিছু জানো না? কি জানবো? এই যে আমি আনাফের বউ। যা যা ভেবেছি তাই হয়েছে। বউ? হুম, আমরা একে অপরের স্বামী স্ত্রী। এ কথা বলে আহিয়া আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। আমি মাথা নিচু করে আছি, আর বেচারা আমার সবকটা বন্ধু ভ্যাবাচাকা খেয়ে সেখানে বসে আছে। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হচ্ছিলাম, আর চিন্তা করতেছি বিকালে ওদের সাথে দেখা হলে কেমন রিয়াক্ট করবে। কেন যে আজ ক্লাস শেষ করে আড্ডা দিতে গেলাম, না গেলে এমন হতো না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। বের হয়ে দেখি রুমের দরজা বন্ধ, আর আহিয়া বেত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই, তোরে বলছি ফাজলামো না করতে, তুই আবার আমার সাথে ফাজলামো করছিস। বউ তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বের হয়ে গেল। মুখ ফসকে বের হয়ে গেল না? দাঁড়া, দেখাচ্ছি মজা। একথা বলে আহিয়া আমার দিকে ধেয়ে আসছে। আমি ভয়ে শেষ। হঠাৎ আহিয়া স্লিপ খেয়ে আমার উপর পড়ে গেল, আর আমি খাটের উপর, আহিয়া আমার উপর পড়ে আছে। আমি আহিয়ার চোখের দিকে তাকিয়ে আছি, আর আহিয়া আমার চোখের দিকে। আহিয়ার ঠোঁট দুটো কাঁপছে, মন চাচ্ছে একটা কিস করি, কিন্তু এখনো সম্পূর্ণ অধিকার পাইনি। আহিয়া নিজেকে নিয়ন্ত্রণ করে আমার উপর থেকে উঠে পড়ল। আহিয়া মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল, আর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। উফ, আর মার খাওয়া লাগলো না। বিকেলে খেলার মাঠে বন্ধু সবাই বসে আছি, সব কয়টা মুখ গোমরা করে আছে। এই শোন, তোরা ওনারে আমি ওই দিন বলছিলাম কি জানিস, তুই কি ম্যাডামের উপর ক্রাশ খেয়েছিস? কিন্তু উনি বলল আমি এসব আজে বাজে খাবার খাই না। আর এখন দেখ, বিয়ে করে নিয়েছে। আমি বলেছিলাম না, ওর এমন বদলে যাওয়ার পিছনে কোনো রহস্য আছে। আর সেই রহস্য হচ্ছে ম্যাডাম, মানে সিনিয়র ম্যাম বনাম দুষ্টু ছাত্র। আরে তোরা আগে আমার কথাটা তো শুনবি। কি বলবি? হ্যাঁ, আচ্ছা, আমাদের তোর বিয়েতে দাওয়াত দিলে কি আমরা বেশি খেয়ে ফেলতাম নাকি? আরে ধুর, সে কখন থেকে বিয়ে বিয়ে করছিস, এটাকে কেউ বিয়ে বলে? মানে কি? তারপর আমি তাদেরকে সব খুলে বললাম যে বিয়েটা কেমনে হলো। তবে আমাকে শাস্তি দেয় সেটা বলিনি, তাহলে আমার ইজ্জতের কি হবে? তারপর সবাই আমারে রাম ধোলাই দিল। শালা, এটাকে বিয়ে বলে না তো কি বলে? উফ, কি রাম ধোলাই না দিল, শরীরের পয়েন্টে পয়েন্টে ব্যথা হয়ে গেছে। উফ, কি ব্যথা! এইভাবে কেউ কাউরে মারে? তোরে আরো মারতে ইচ্ছা করতেছে। এখন এসব কথা থাক, এখন চল ট্রিট দেবে। আমি আর কিছু বললাম না, কারণ ওদের বললেও শুনবে না। তাই ওদেরকে নিয়ে গেলাম রেস্টুরেন্টে। আড্ডা মাস্তি করতে করতে রাত 8টা বেজে গেল। হঠাৎই আহিয়ার সেই দিনের কথা মনে পড়ে গেল। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে যেন বাসাতে যাই, কিন্তু এখন তো 8টা বেজে গেল, কি হবে এখন? দ্রুত পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল, কারণ 7টা মিসড কল, সবকটি আহিয়ার নাম্বার থেকে। আজ তো কপালে শনি আছে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত বাসায় চলে আসলাম। অবশ্যই নিয়ে বন্ধুরা কিছু বলল না, বউ পাগল হয়ে গেছি, এখন কি আমাদের ভালো লাগবে এসব কথা? তবে আমি আছি অন্য চিন্তায়। বাসায় গেলে কোনো ঝড়টা বয়ে যায় আমার উপর। চিন্তা করতে করতে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর আহিয়া এসে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে ঠান্ডা বাতাস আমায় ছুঁয়ে দিল। বাসার ভিতর ঢুকে দেখি পুরো বাসা নিস্তব্ধ, যেমন ঝড় আসার আগে পরিবেশ শীতল থাকে
আমি কিছু না ভেবে রুমে চলে গেলাম। আমি জানি আহিয়া আমার পিছন পিছন এসে দরজা বন্ধ করে বেত নিয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক তাই হলো। আমিও প্রস্তুত ছিলাম আহিয়াকে বুঝিয়ে বলবো, তাই আমি আগে বললাম, দেখো তুমি যেটা ভাবছো সেটা না, আমি ইচ্ছে করে দেরি করিনি। আমার বন্ধুরা আমাদের বিয়ের জন্য ট্রিট চাইছিল, তাই ওদের সাথে এতক্ষণ ছিলাম। ঠিক আছে, মানলাম। তোরে যে এতবার কল করলাম, একটা বার ধরে বলতে পারতি। এ কি, তুমি আমাকে তুই করে বলছো কেন? তোরে তুই করেই বলবো, আগে বল ফোন ধরিস নাই কেন? মোবাইল সাইলেন্ট ছিল, তাই ধরতে পারিনি। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে পড়তে বস। হুম। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। আহিয়া রুমে এসে দেখছে আমি মোবাইল টিপছি। অমনি আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গেল। এটা কি হলো? আমার মোবাইল নিয়ে গেলা কেন? পড়া বাদ দিয়ে মোবাইল টিপছিস কেন? অনেকক্ষণ পড়ছি, আর পড়বো না, মোবাইল দাও। মাত্র আধা ঘন্টা পড়ে বলছিস অনেকক্ষণ পড়ছি, আর এখন মোবাইল হবে না। আগে রাত 12টা পর্যন্ত পড়, তারপর। এ কথা বলে আহিয়া রুম থেকে চলে গেল। ধুর চাই, আমি কম কি? পড়বো না তো পড়বো না, তাই কাঁথা মোড়ে দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর কে যেন আমার মাথায় থাপ্পড় মারলো। চোখ খুলে দেখি আহিয়া। ওই, তোরে না বলছি পড়তে, আর তুই ঘুমাচ্ছিস? এখন আমি আর পড়বো? এখন ঘুমাবো? এ কথা বলে আবার কাঁথা মুড়ি দিয়ে ফেললাম। বাহ, আজ দেখে কিছু করলা না। আমাকে অন্যদিন তো মেরে উঠাতো। ডিনার করবি না? না, খিদে নেই। তারপর ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ফজরের নামাজের সময়। ওই ওঠ, ফজর নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে। হুম। না, এখনই ওঠ। তারপর উঠে মসজিদে গিয়ে ফজর নামাজ পড়ে আবার এসে ঘুমিয়ে গেলাম। ওঠ, আজ শুক্রবার বলে আর কতক্ষণ ঘুমাবি? আরো 2 ঘন্টা। না, আর 1 মিনিটও না। এখন যদি না উঠিস তাহলে খবর আছে। উফ, কি শুরু করছো? আজ শুক্রবার, একটু শান্তিতেও ঘুমাতে দিবে না? অতঃপর বিছানা ছাড়তে বাধ্য হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 10টা বাজে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। দুপুরে গোসল করে জুম্মার নামাজ পড়তে গেলাম। বিকেল বেলা বাসা থেকে বের হব, তখনই। আহানাপ, এখন বাইরে যাওয়া লাগবে না। কেন আম্মু? বৌমাকে নিয়ে মার্কেটে যেতে হবে। কেন আম্মু? কেন মানে, মার্কেটে কি জন্য যায়? কেনাকাটা করতে? ও আচ্ছা, ঠিক আছে, আসতে বলেন। আমি বাইরে অপেক্ষা করছি। সেই কখন থেকে আমি বাইরে অপেক্ষা করতেছি, কিন্তু ওনার আসার কোনো খবরই নাই। তাই মোবাইলটা বের করে ফেসবুকের নিউজ ফিডে ঘুরতেছি। কিছুক্ষণ পর আই চল চল। ফেসবুক চালানো বন্ধ করে মোবাইলটা পকেটে রাখতে রাখতে এখন আসার সময় হলো। সেই কখন থেকে অপেক্ষা। আহিয়ার দিকে তাকিয়ে আমি তো হা হয়ে গেলাম। কি সুন্দর লাগছে আহিয়াকে। চোখে কাজল, মুখে হালকা মেকআপ, মিষ্টি কালারের শাড়ি পরেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। কি হয়েছে? হা করে আছিস কেন? হ্যাঁ, না চলো, দেরি হয়ে যাচ্ছে। চল। আচ্ছা, একটা কথা বলি। বল। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? না হাদারা, এখনো বুঝছো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবেসে ফেলেছি। কিছু বললি? তাহলে আমায় বিয়ে করলে কেন? প্রতিশোধ নিতে। ও, আর কিছু বললাম না। মার্কেটে এসে একবার এক দোকানে যাই, বিরক্তিকর। এক দোকান থেকে কিনলে কি হয় বুঝি না। আহনাফ। কে যেন জোরে আমার নাম ধরে ডাকলো। চারপাশ ঘুরে কাউকে দেখলাম না যে আমাকে চিনে, কিংবা আমি তাকে চিনি। তাহলে ডাকলো কে? হঠাৎই চোখ গেল একটা মেয়ের উপর। আমার দিকে দৌড়ে আসছে। আরে, এ তো উর্মি। মাধ্যমিক স্কুল জীবনে একসাথে কমপ্লিট করেছি। ওর বাবা সরকারি চাকরি করতো, তাই মাধ্যমিক শেষ হওয়ার পর বদলি হয়ে অন্য শহরে চলে যায়। উর্মির একটা বাজে অভ্যাস আছে, দেখা হলে জড়িয়ে ধরতো। এখনো কি তার বাজে অভ্যাসটা আছে কিনা জানি না। উর্মি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আবার আমার গালে একটা চুমু দিল। চুমু দিবে সেটা আমি কল্পনাও করিনি। অনেকদিন পর দেখা, কেমন আছিস? হুম। অনেকদিন পর দেখা। ভালোই আছি, তুই কেমন আছিস? ভালো। তা তুই এখানে কি করছিস? কেনাকাটা করতে আসছি। তুই কি জন্য আসছিস? আমি ফয়সালের সাথে ঘুরতে আসছি, পরে ও এখানে নিয়ে আসে। ফয়সালকে? আমার বয়ফ্রেন্ড, ও বলছিল ঘুরতে যাবে, তাই ওকে এই শহরে নিয়ে আসি। ভাবলাম তোর সাথে দেখা করব, পরে এই মার্কেটে আসি। এখন দেখ, এখানে তোর সাথে দেখা হয়ে গেল। কাকতালীয় ভাবে। তা তুই কি আসলি নাকি আঙ্কেল আন্টি আসছে তোর সাথে? না, বউকে নিয়ে আসছি। বউ? তুই কবে বিয়ে করলি, আমারে জানালি না? তোরে কেমনে জানাবো? তোর আইডি ডিজেবল, আর তোর ফোনে ফোন দিলে বন্ধ বলে। হুম। মোবাইলটা হারিয়ে ফেললাম আর আইডিটা ডিসেবল করে দিয়েছে জোকার মামারা। তা ভাবি কই? উর্মি ভাবি বলছে, আর আমার মনে পড়ছে আহিয়ার কথা। এতক্ষণ তো মনে ছিল না।
পিছন ঘুরে দেখি আহিয়া চোখ মুখ লাল করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উর্মির হাত ধরে আহিয়ার কাছে নিয়ে গেলাম। উর্মি, এ হচ্ছে আহিয়া, মানে তোর ভাবি, আর আহিয়া ও হচ্ছে উর্মি, আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি, ভালো আছি। আরে ওই একটা কাজে আছে, বলেছে এখানে থাকার জন্য, আসলে আমাকে ফোন করবে। তারপর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। উর্মি বারবার আমার গায়ের উপর ঢলে পড়ছিল, আর আহিয়া রাগে ফুঁসছে। আচ্ছা যাই রে, ফয়সাল ফোন দিয়েছে। আর তো মনে হয় দেখা হবে না। হয়তো। আচ্ছা তোর নাম্বারটা দে। অতঃপর আমার নাম্বার নিয়ে উর্মি চলে গেল। যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিল। আর আহিয়া সেই লেভেলে রেগে আছে। আহা, কত ভালো বন্ধুত্ব ছিল আমাদের। প্রতিদিন আমায় জড়িয়ে ধরতো। এখন সেই দিনগুলি খুব মিস করি। কুত্তা তুই, সেদিনগুলি খুব মিস করিস, তাই না? থাক তুই। আহিয়া রাগ করে মার্কেট থেকে বের হয়ে গেল। আমিও আহিয়ার পিছনে পিছনে আসতেছি। আহিয়া দাঁড়াও, তুমি কিন্তু ভুল বুঝতেছো। আহিয়া না দাঁড়িয়ে রাস্তার ওই পাশে চলে গেল আর দ্রুত হেঁটে চলছে। আহিয়া শুনো, দাঁড়াও প্লিজ। কে শুনে কার কথা? হাঁটতেছে তো হাঁটতেছেই। আমি আহিয়াকে ধরার জন্য রাস্তার মাঝপথ দিয়ে দৌড় মারলাম। হঠাৎ করে কিসের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম রাস্তার একপাশে। চোখের পাতা খুলে রাখতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে আমার চোখটা বন্ধ হয়ে আসছে। শেষ চোখ বন্ধ হওয়ার আগে দেখলাম আহিয়ার আমার কাছে দৌড়ে আসছে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা রুমে বিছানায় অনুভব করলাম। আমার হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা বাজে। এখন রাত না দিন বুঝতেছি না। বুকের মধ্যে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি আহিয়া আমার বুকের উপর ঘুমিয়ে আছে। তাহলে নিশ্চয়ই রাত হবে। আহিয়ার চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে থেকে অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে। আমি হালকা নড়ে উঠলাম। সাথে সাথে আহিয়া সজাগ হয়ে গেল। আহিয়া আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আহিয়ার চোখের দিকে হঠাৎ করে আহিয়ার চোখ দিয়ে পানি ঝাড়তে শুরু করলো। আমি আস্তে আস্তে আমার হাত দিয়ে আহিয়ার চোখের পানি মুছে দিচ্ছি। তখনই আহিয়া আমায় জড়িয়ে ধরলো। কি আর হতো, মরে যেতাম আমি। তখনই ঠাস করে একটা চড় মারলো আমার গালে। তুই মরে গেলে আমার কি হতো? কি হতো মানে? তুমি তো আর আমায় ভালোবাসো না। কে বলেছে আমি তোকে ভালোবাসি না? তোকে আমি অনেক অনেক ভালোবাসি। এই কথা বলে আমায় জড়িয়ে ধরলো আহিয়া। আমি নাকি 15 দিন অজ্ঞান ছিলাম। এই কথা শুনে আমি অনেক অবাক হলাম। 5 বছর পর আব্বু আব্বু, তুমি নাকি তোমার ম্যাডামকে বিয়ে করছো? বিকেলবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ছি আর চা খাচ্ছি। তখনই আমাদের 3 বছরের ছেলে মানে মেঘ এসে কথাটা বলল। আমি পত্রিকা পড়া বাদ দিয়ে বললাম, তোমাকে এই কথা কে বলেছে? আমাকে আম্মু বলছে। আমি আহিয়ার দিকে তাকালাম আর আহিয়া আমাকে চোখ মারলো। আব্বু, তুমি কি সত্যি তোমার ম্যাডামকে বিয়ে করেছো? না আব্বু, তোমার আম্মু মিথ্যা বলছে। তখনই আহিয়া এসে, না বাবা, তোমার আব্বু মিথ্যে বলছে। না তোমার আম্মু, না তোমার আব্বু। চলতে থাকুক কেমন। আল্লাহ হাফেজ।